মুরারিমোহন দত্ত কলেজের প্রাক্তন ছাত্র মানব হাজরা এখন ওই কলেজেরই বোটানির প্রফেসর। ছাত্রছাত্রীরা তাকে শ্রদ্ধা করে তার অপূর্ব পড়ানোর জন্য। মানুষটা রীতিমতো বিশাল জ্ঞানের অধিকারী। সেই সঙ্গে ঘৃণাও করে সবাই ওর খিটখিটে রকচটা মেজাজের জন্য। মানুষটা বড়ই দুর্মুখ। কিন্তু গাছের ব্যাপারে তিনি যেমন সিরিয়াস তেমনি পাগল। বিয়ে থা করেননি, নিজের বলতে কেউ নেই। থাকার মধ্যে আছে নিতাইদা। নিতাইদার পরিচয় পুরনো চাকর হিসেবে, কিন্তু আসলে নিতাইদাই হলেন প্রফেসরের একমাত্র অভিভাবক। চারদিকে নিতাইদার প্রখর দৃষ্টি। খাওয়া থেকে শুরু করে শোয়া পর্যন্ত নিতাইদার পরামর্শ মতো প্রফেসর চলেন। অবশ্য আরও একজন আছে, একটা বিশাল শিকারী ডোবারম্যান কুকুর। সারা রাত সারা বাড়ি ঘুরে ঘুরে পাহারা দেয় আর সারা দিন বসে বসে ঘুমোয়। প্রফেসরের বাড়ির পাঁচিলটা উঁচু, বাইরে থেকে কেউ চট করে ঢুকতে পারবে না। কিন্তু এসবের দরকার কি ছিল একজন ব্যাচেলার লোকের জন্য? দরকার যে ছিল তা বাইরের লোক বুঝতে পারবে কি করে? তারা যদি জানতো প্রফেসরের গাছের কথা, তাহলে বুঝতে পারতো পাহারার কেন দরকার। আগেই বলেছি, গাছ গাছ করে লোকটা পাগল। বাড়িতে যে কত ধরনের গাছের মেলা সে না দেখলে বোঝা যাবে না। বাড়ি ভর্তি শুধু গাছ আর গাছ। কোনোটা লতানো, কোনোটা গুল্ম, কোনোটা পাথরকুচি, কোনোটা ক্যাকটাস। সে যে কত ধরনের গাছ না দেখলে বিশ্বাস করা যায় না। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে প্রফেসর গাছ নিয়ে আসেন। প্রত্যেকটা গাছ যেমন দামি তেমনি দুষ্প্রাপ্য। তবে সাধারণ গাছ খুব কম। বিশেষ করে প্রফেসরের বিরাট গবেষণাগারে যে গাছগুলো রাখা আছে দেখলে ভয় করে। কোনোটার পাতাগুলো এত বড় যে যে কোনো মানুষ তার আড়ালে লুকিয়ে থাকতে পারে। আবার কোনো গাছের পাতা দেখে মনে হয় যেন সরু সাপ কিলবিল করছে। কম করে 8 হাত লম্বা সরু পাতাগুলো অক্টোপাসের পায়ের মতো যে কোনো মানুষকে দড়ি দিয়ে বাঁধার মতো বেঁধে ফেলতে পারে। কোনোটা আফ্রিকার, কোনোটা অসমের, কোনোটা ইন্দোনেশিয়ার। যে কেউ এলেই প্রফেসর আগে ঘুরিয়ে ঘুরিয়ে তার গাছ দেখান। তবে গবেষণাগারে গাছ নিয়ে তিনি কি করেন সেটা কিন্তু তিনি কাউকে বলেন না। প্রফেসরের এই রকচটা স্বভাবের জন্য একদিন একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। ব্যাপারটা আর কিছু নয়, তিনি পরীক্ষায় এক ছাত্রকে ফেল করিয়েছিলেন। ছেলেটি শুধু মস্তান নয়, খুব খারাপ ধরনের ছেলে। প্রতি বছরই সে ফেল করছে, কিন্তু তাতে তার কোনো লজ্জা নেই। ফেল করলে বলে, কি হবে পাশ করে, আমি তো বেশ ভালো আছি। কলেজের প্রিন্সিপালও জানেন ছেলেটাকে। কোনোদিন কিছু বলা যাবে না তাকে, টিসিও দেওয়া যাবে না। কারণ এই কলেজের খরচের অনেক টাকাই দেন বিরাট ব্যবসাদার কোটিপতি, আবার কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রুদ্রপ্রসাদ সেন। তারই ছেলে বিনায়ক। ঝামেলা করলেন প্রফেসর নিজে। ক্লাসের সব ছেলেদের সামনে চেঁচিয়ে বললেন, এই যে বাবা গণেশচন্দ্র, শিববাবুর ছেলে গণেশবাবু, তা জানো কি গণেশের আরেক নাম বিনায়ক? তা তোমার নামটা রাখা কিন্তু সার্থক হয়েছে। পেট মোটা হাতি মাথা গণেশ, খুব বুদ্ধি করে তোমার বাড়ির লোকেরা এই নাম দিয়েছেন বটে। আমি অবশ্য তোমার নাম বদলে দেওয়া যুক্তিযুক্ত মনে করছি। তোমাকে আমি আজ থেকে গোবৎস বলে ডাকবো মনে করেছি। কেননা হাতিরও বুদ্ধি আছে হে, তার যতটুকুই থাকুক, তোমার কিন্তু কণাটুকুও নেই। পড়ে আর কি হবে? পড়াশোনা তোমার হবে না, তার চেয়ে যাও বাবার সঙ্গে ব্যবসা করো গিয়ে। অবশ্য তোমার যা সরেস মাথা, তাতে আবার গণেশটাও না উল্টে যায়। বিনায়কের কান মাথা গরম হয়ে জ্বলছিল। বন্ধুদের সামনে তার মনে হলো যে স্যার তাকে উলঙ্গ করে চাবুক মারছে। বিনায়ক প্রচণ্ড অপমানিত হয়ে সেই মুহূর্তে ক্লাস থেকে বেরিয়ে গেল। প্রতিজ্ঞা করল এই অপমানের শোধ সে তুলবে।
তাকে অপমান করার ফল পেতে হবে প্রফেসরকে। একবার সে মনে করলো যে প্রফেসরের নামে রিপোর্ট করে, কিন্তু বুঝতে পারলো তাতে কিছু হবে না, কেননা সকলে জানে যে তিনি দুর্মুখ হলেও প্রফেসর হিসেবে খাঁটি। একবার ভাবলো বাবাকে বলে ওর চাকরি খাবে, কিন্তু না, শেষে ঠিক করলো এই জবাব সে নিজে দেবে। প্রফেসর হাজরাকে এর খেসারত দিতে হবে বহু মূল্য দিয়ে। কলেজ যাওয়া বন্ধ করে বিনায়ক সারা দিন ধরে ঘুরে বেড়াতে লাগলো প্রফেসরের বাড়ির এপাশে ওপাশে। প্রফেসরের প্রিয় গাছগুলোর কথা, শিকারী কুকুরের কথা আর নিতাইদার কথা সব ওর প্ল্যানের মধ্যে এসে গেছে। রাত দিন ও ছক কষছে কিভাবে জব্দ করা যায় প্রফেসরকে। একটা ব্যাপারেও নিশ্চিত, প্রফেসরের সবচেয়ে প্রিয় প্রচুর দামি দামি গাছ, ওগুলোকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলেই প্রফেসর শেষ। কিন্তু করবে কি করে? ওই কুকুরটা পেলে তো টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। কুকুরটা না থাকলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। বিনায়ক দিন রাত্রি প্ল্যান করতে লাগলো প্রফেসর হাজরাকে চরম শাস্তি দেওয়ার জন্য। রুদ্রপ্রসাদ সেনকে বছরে 5-6 বার বিদেশ যেতে হয় ব্যবসা সূত্রে। ভাগ্য গুণে 15 দিনের জন্য রুদ্রপ্রসাদ বিদেশে চলে গেলেন। বিনায়ক মনে করলো এই সুযোগ, বাবা আসার আগেই কাজ সারতে হবে। বিনায়ক মরিয়া হয়ে উঠল কিছু করার জন্য। বাবার গাড়ি নিয়ে গাড়ির নীল কাঁচ উঠিয়ে ও বসেছিল কলেজের একটু দূরে। দেখল প্রফেসর হাজরা এলেন গাড়িতে। ওকে নামিয়ে ড্রাইভার গাড়ি ঘুরিয়ে বিনায়কের গাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিল। বিনায়কের ড্রাইভার দাঁড়িয়েছিল একটা গাছের তলায়। বিনায়ক ছিল গাড়িতে বসে। হাজরা স্যারের ড্রাইভার বিনায়কের ড্রাইভারকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে দিল। তারপর চেঁচিয়ে ডাকলো, জগু, এ জগু। ততক্ষণে গাড়ির কাঁচ একটু নামিয়ে বিনায়ক লক্ষ্য করতে লাগলো কি ব্যাপার। ছুটে গেল জগু। বিনায়কের বাবার ড্রাইভার চিৎকার করে বলে উঠল, আরে প্রকাশ না তো ওই। দুজনের বেশ কিছুক্ষণ কথা হলো। ওদের দিকে তাকিয়ে প্ল্যান খেলে গেল বিনায়কের মাথায়। চোখ দুটো তার উজ্জ্বল হয়ে উঠল। এই তো প্রফেসরের মৃত্যুদণ্ড ওর হাতের মুঠোয়। পরের দিন যোগুকে সব শিখিয়ে পড়িয়ে গাড়ি নিয়েই অপেক্ষা করতে লাগলো বিনায়ক। গতদিন ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিল আজও সেখানে দাঁড়ালো। ঠিক এই জায়গাটায় কলেজের কারো দৃষ্টি পড়া প্রায় অসম্ভব। আজ একটু দেরি করেই এলো প্রফেসরের গাড়িটা। তারপর প্রফেসরকে নামিয়ে গাড়িটা ঘুরতেই যোগু গাড়ির সামনে হাত তুলে দাঁড়ালো। গাড়িটা এক জায়গায় রেখে প্রকাশ নেমে এলো গাড়ি থেকে। বলল, যোগু, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো বলতো, খুব ভালো লাগছে। যোগু বলল, আগে বলো তোমাদের গ্রামের খবর কি? তুই তো সবে এসেছিস, জানিস তো আমি আজ 6 মাস বাড়ি যেতে পারিনি। যোগু বলল, সব ঠিক আছে রে, আসবার সময় দেখে এসেছি মাসিমাও এখন উঠে চলে বেড়াচ্ছে। যোগু আর প্রকাশ দুই বন্ধু, একই গ্রামের ছেলে। যোগু যখন কলকাতায় চাকরি পায় তখন প্রকাশ দুর্গাপুরে কাজ করছে। কিন্তু দুর্গাপুরের চাকরিটা একটা বয়স্ক মানুষের। মানুষটা মারা যেতে ওর চাকরি চলে যায়। ঠিক সেই সময় ও যখন গ্রামে ফিরে আসে তখন কলকাতা থেকে ওর কাকা গ্রামে যায় পুজো উপলক্ষে। প্রকাশ কাকার কাছে চাকরির কথা বলতে ওর কাকা প্রফেসরের ঠিকানা দেন। প্রফেসর নাকি শিক্ষিত ড্রাইভার খুঁজছিলেন। প্রকাশের কাকার গাড়ি সারানোর গ্যারেজ আছে, তাই খবরটা সে পায়। প্রকাশ পরের দিনই কাকার সঙ্গে কলকাতায় চলে আসে আর প্রফেসরের চাকরিটা পায়। প্রকাশ বলল, ও স্কুল ফাইনাল পাস শুনেই প্রফেসর এক কথায় রাজি হয়ে যান। প্রফেসরের একটা মস্ত বড় আকর্ষণ হলো গাছ। বিনায়ক জিজ্ঞেস করল, ওই কুকুরটার কথা বলো তো। প্রকাশ 2 হাত নেড়ে চোখ বড় বড় করে বলল, বাবা, কুকুর তো নয়, যেন বাঘ।
তবে হ্যাঁ, ট্রেনিং বকুর তো। নিতাইদা যদি কাউকে হাত ধরে গিয়ে বলেন যে এই আমাদের বন্ধু, তাকে চিনে নেয়, আর কিছু বলে না। যোগু বিনায়কের কথা মতো বলল, প্রকাশ, ইনি আমাদের মনিবের ছেলে। ইনি 7 দিনের জন্য তোর গাড়িটার দায়িত্ব নিতে চান, মাত্র 7 দিন। এর জন্য তুই মোটা টাকা পাবি। একটু চুপ করে প্রকাশ বলল, অন্য কেউ বললে রাজি হতাম না, শুধু আপনি বলছেন বলে, কারণ আমি জানি আপনি আমার চাকরি খাবেন না। আর দ্বিতীয়ত শুনেছি নাকি আমার মাসি খুব অসুস্থ, বর্ধমানে থাকেন। তাহলে এই সুযোগে আমি একটু মাসিকে দেখে আসবো। তারপর সোজাসুজি প্রশ্ন করে বিনায়ককে, এর জন্য আপনি কত টাকা দেবেন? প্রকাশ বিনায়কের মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, আপনার কথা শুনে তবে হ্যাঁ না বলবো। বিনায়ক হাসল, তুমি তো দারুণ প্রফেশনাল হে। বেশ তো, তুমি বলো তুমি কত টাকা চাও? প্রকাশ বিনা ভনিতায় বলল, 5,000। যোগু বলল, এই একটু বেশি হলো না? প্রকাশ বলল, এর কম এসব 2 নম্বরই কাজ হয় না রে, ভবিষ্যতের কথা ভাব। আমি যতক্ষণ না জয়েন করছি ততক্ষণ তো পকেট থেকে টাকা বের করে খরচ চালাতে হবে। এটা আমি করব কোন স্বার্থে? বিনায়ক বলল, তা ঠিক, তুমি ঠিক বলেছো প্রকাশ। শোনো প্রকাশ, 5 নয়, আমি তোমাকে 10,000 টাকা দেব। তুমি কিন্তু তোমার দায়িত্বে আমাকে ওখানে ঢোকাবে, কারো যেন সন্দেহ না হয়, বুঝেছ? প্রকাশ একগাল হেসে বলল, ছোটবেলায় আমাদের গ্রামে যাত্রাও তো, আমি কিন্তু তাতে অভিনয় করে দারুণ নাম করেছিলাম। তাহলে ঠিক আছে, কাল সকালে ঠিক এই সময় এখানে এসে আমার সঙ্গে দেখা করো, ঠিক আছে? তারপর আমি তোমার সঙ্গে যাচ্ছি তোমার ঘরে। তারপর? হ্যাঁ, এরপর প্রফেসরকে বোঝাতে হবে যে আপনি আমার ভাই। বিষয় সম্পত্তির ব্যাপারে আমার বাবা আমাকে ডেকেছেন একদিনের জন্য, সেই কদিনের জন্য আমার ভাই বিকাশ কাজ চালিয়ে দেবে। বাহ, গুড। তাহলে ওই কথাই রইল, কাজ শেষ হলেই টাকা, ঠিক আছে? বেশ বেশ বেশ, তাহলে কাল সকালে আমি আসছি। পরদিন প্রকাশ এসে যোগুর সঙ্গে গাড়ির কাছে যেতেই চমকে উঠল, এ আবার কে রে বাবা? বিনায়ক দাদা কি অন্য লোক পাঠালেন? হতভম্বের মতো তাকিয়েছিল প্রকাশ। ছদ্মবেশী বিনায়ক বলল, কি হলো প্রকাশ, চিনতে পারছো না? প্রকাশ অবাক হয়ে বলল, দারুণ সেজেছেন দাদা, একদম চেনা যাচ্ছে না। বিনায়ক যোগুর হাতে 1 বান্ডিল টাকা দিয়ে বলল, মুখ বন্ধ যোগু, বাবা যদি ফোন করেন বলবি কলেজের ছেলেদের সঙ্গে বাইরে গেছে। ও আমি ঠিক ম্যানেজ করে নেব দাদা বাবু। বেশ, চলো প্রকাশ, আমরা যাই। বিনায়ককে নিয়ে প্রকাশ প্রথমেই গেল নিতাইদার কাছে। নিতাইদা সব কথা শুনে বলল, বেশ, বিকেলে যখন বাবু কলেজ থেকে ফিরে যাবেন তখন ওকে নিয়ে এসো, দেখো বাবু কি বলে। বিকেলে বোধহয় নিতাইদা প্রফেসর হাজরাকে সব কথা বলে রেখেছিল। কুকুরটা দিনের বেলা ঘুমোয় ওর নিজের ঘরে, তাই আর দেখা হলো না বিনায়কের। প্রফেসর সেন দৃষ্টিতে লক্ষ্য করছিলেন বিনায়ককে। ভেতরে ভেতরে অস্বস্তি হলেও সামনে সেটা প্রকাশ করল না বিনায়ক। প্রফেসর হাজরা জিজ্ঞেস করলেন, নাম কি? বিকাশ, বিকাশ মণ্ডল। লেখাপড়া? স্কুল ফাইনাল পাস। বিনায়কের কথা শুনে প্রফেসরের চোখ দুটো চকচক করে উঠল। বললেন, কোন ডিভিশন ছিল? একটু ভয় পেল বিনায়ক। যদি সার্টিফিকেট দেখতে চান। চট করে বলল, আমরা তো তেমন সাহায্য পাই না, রেজাল্ট কি করে ভালো হবে বলুন। তবে একটা কথা বাবু, আমি উদ্ভিদ বিজ্ঞানে বরাবর ভালো নাম্বার রেখেছি, কেন জানি না এই সাবজেক্ট আমার বড় ভালো লাগে। চনমনে হয়ে উঠলেন প্রফেসর। বাহ, তাহলে আমি তোমাকে রোজ রাত্রিরে যতদিন না প্রকাশ আসে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব। তুমি রাজি আছো? খুশি হয়ে বিনায়ক বলে উঠল, খুব রাজি স্যার। বাবু স্যার বলে ফেলেছিল আর একটু হলেই।
খুশি হয়ে প্রফেসর বললেন, বেশ প্রকাশ, তুমি তাহলে দুদিনের জন্য ঘুরে আসো। তবে হ্যাঁ, এই লোকটা গাড়ি টাড়ি চালাতে জানে তো, না আবার আমার গাড়িতে হাত পাকাবে? বিনায়ক চট করে বলে বসলো, না না স্যার বাবু, আমি এর আগে অনেকবার কলকাতায় এসেছি, তখন আমার বন্ধুর ট্যাক্সি চালাতাম। ঠিক আছে, বেশ বেশ বেশ, তাহলে যাও, কাল সকাল থেকে ডিউটি করবে। নিতাই, প্রকাশকে কিছু টাকা দিয়ে দে। যাও প্রকাশ, ওকে নিয়ে ঘরে যাও। আর একটা কথা শোনো, রাত্রিরে যখন তুমি আমার কাছে আসবে, নিতাইকে ছাড়া আসবে না। নিতাই তোমাকে আমার ঘরে পৌঁছে দেবে, আবার বার করেও নিয়ে যাবে, নয়তো জুড়ো তোমাকে ছিঁড়ে খাবে। ঠিক আছে বাবু। স্যার বলতে গিয়ে নিজেকে সামলে নিল বিনায়ক। ঘর বিছানা দেখে কান্না পেল বিনায়কের। অত বড় লোকের ছেলে শেষ পর্যন্ত তক্তপোষের উপর শতরঞ্চি পেতে শোবে। বিনায়ক ভাবল, মাত্র তো 7 দিন, যা হোক করে কেটে যাবে, আগে তো প্রফেসরকে শেষ করি। পরদিন সকাল থেকে ডিউটি শুরু হলো। প্রকাশ চলে গেছে, টাকাও পেয়ে গেছে। এখন বিনায়কের পরের চিন্তা হলো কিভাবে গাছগুলোকে শেষ করা যায়। বিকেলে কলেজ থেকে প্রফেসর আসবার সময় বলে দিলেন, শোনো হে, 7টা নাগাদ নিতাই যাবে, তোমাকে নিয়ে আসবে, আবার ঠিক 8টা নাগাদ তোমাকে পৌঁছে দেবে। ঠিক আছে বাবু। ঠিক 7টা নাগাদ নিতাইদা এসে হাজির। জুডো সারা বাড়ি পাহারা দেয় সন্ধ্যে 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত, সুতরাং খোলাই ছিল। নিতাই বিনায়ককে নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা ধাক্কা লাগলো বিনায়কের। কেউ পেছন থেকে ওকে ধাক্কা দিয়েছে। পেছন ফিরে দেখে জুডো, হায়নার মতো চোখটা চলছে, বিশাল সাইজ। পেছন থেকে সামনের দুটো পা দিয়ে ও নতুন লোককে ধাক্কা মেরেছে। নিতাইদা ছিল বলে, নয়তো নিঃশব্দে এসে আগে পায়ে কামড় বসিয়ে দিত। নিতাইদা কপট রাগ দেখিয়ে বলল, এই জুডো, দেখছিস না আমি নিয়ে যাচ্ছি? জুডো যেন সব কথা বুঝতে পারল, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল অন্ধকারে। বেশ চিন্তায় পড়ল বিনায়ক। নিতাইদা আর জুডো, এদের পেরিয়ে তবে তো গাছ, কিন্তু এদের এড়ানো যায় কিভাবে? ঝোঁকের মাথায় প্ল্যান করে ঠিক কাজ করেনিও। নিতাইদার সঙ্গে একটা বড় হল ঘরে পৌঁছল বিনায়ক। চারদিকে বিশাল বিশাল গাছ, মাঝে প্রফেসরের জিনিসপত্র। প্রফেসর একটা টেস্ট টিউবের মধ্যে নীল রঙের কি যেন একটা ফেলছিলেন। বিনায়ককে দেখে বললেন, এসো, এই দেখো আমার সাঙ্গপাঙ্গু, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার যত গল্প সব এদের সঙ্গেই। কিন্তু এরা তো... বিনায়ক একটু অবাক হয়ে প্রশ্ন করে ফেলল। ওকে থামিয়ে দিয়ে প্রফেসর বলল, হ্যাঁ, এরা সবই জীবন্ত, এরাও প্রাণী। জানো তুমি, অসংখ্য জীবন্ত কোষ দিয়ে গাছের শরীর তৈরি হয়েছে। প্রোটোপ্লাজম জানো তো, ডিমের মতো নিউক্লিয়াসকে সেল ওয়াল দিয়ে ঘিরে রেখেছে। নিউক্লিয়াসের মধ্যে পাবে ক্রোমোজোম। মানুষের বেলায় এটাকে আমরা কি বলি জানো? জিন। আমরা বলি এটা ওর জিনে আছে, ও এমনটি হবেই। গাছের বেলাতেও সেই একই ব্যাপার। এই ক্রোমোজোমই একটি গাছের চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে পাচার করে। আবার এই নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাই। কোনো কোনো কোষে থাকে জীবন্ত ছোট কণিকা। এতদূর বলে প্রফেসর বিনায়কের দিকে তাকালেন। কি বিকাশ, শক্ত লাগছে খুব? না না না, খুব ভালো লাগছে। আচ্ছা স্যার, বাবু, এরা কি সব বুঝতে পারে? পারে বই কি। শোনো বিকাশ, প্রোটোপ্লাজমের গুণই হলো চেতনা। বাইরে কি হচ্ছে না হচ্ছে এরা সব বুঝতে পারে, শুধু বলতে পারে না। এরা খাওয়া দাওয়া করে, বংশবৃদ্ধি করে। আর জানো কি, গাছ মাংসও খায়। বুকটা ধরাস করে উঠল বিনায়কের। লোকটা কি পাগল নাকি? বলে কিনা গাছ মাংস খায়। শোনো তবে, কোনো কোনো গাছ মাংস খায়। সি স্কোয়াড, ডারাটম এইসব গাছ কিন্তু চলাফেরাও করে। আবার পোকামাকড়, ফড়িং প্রজাপতি এসবও খায়, কারণ এদের চাই প্রোটিন জাতীয় খাদ্য।
পাতাগুলো এদের এমনভাবে তৈরি হয় যাতে অনায়াসে জীব বের করে শিকার ধরে নেয়। আবার পিচার প্ল্যান্ট কি করে জানো? পাতায় পাতায় কলসি তৈরি করে রাখে। কলসিটা থাকে রসে ভরা আর ছোট ছোট লোমে ভর্তি। মুখের ঢাকনাটা এরা খুলে রাখে। ঢাকনার রংটা হয় গোলাপি। ওই রং দেখে পোকামাকড় এগিয়ে আসে কলসির ভেতরের রস খাবে বলে, আর অমনি কলসির ঢাকনাটা বন্ধ হয়ে যায়। ব্যাস, আর বেরোতে পারে না, মরে যায়। তখন গাছ ওটা খেয়ে নেয়। আরও আছে এমন গাছ, ব্ল্যাডারওয়ার্ট, ইউটিকুলারিয়া, ভিনাসাস ফ্লাইট্র্যাপ, এরকম আরো কত। শোনো, আজ রাত হয়ে গেছে, তুমি যাও। কাল বিকেলে এলে তোমায় দেখাবো আমার দানব বন্ধুদের। এদের ওষুধ দিয়ে আমি বিশাল করে তুলেছি। চোর খুনি ডাকাতদের আর ফাঁসি দিতে হবে না, গাছের মুখে ফেলে দিলেই গাছই খেয়ে নেবে। হো হো করে হেসে উঠলেন প্রফেসর। নিতাই এসে দাঁড়ালো, বলল, চলো। এসে কি দেখলো আর শুনলো, রীতিমতো ভয় করছে বিনায়কের। মনে হচ্ছে রাক্ষস পুরীতে এসে পড়েছে, আর প্রফেসর হচ্ছেন দৈত্য। দৈত্যকে বধ করতে গেলে অস্ত্র চাই। ফেরার সময় দেখা গেল দরজা আগলে বসে আছে ডোবারম্যান জুডো। হিম শীতল দৃষ্টি দিয়ে তাকালো ওর দিকে। বিনায়ক সাহস আর মনের জোর হারিয়ে ফেলেছে। মনে করলো দরকার নেই এসবের, কালই পালাবে। পরক্ষণেই মনে পড়ল বন্ধুদের সামনে তার অপমানের দৃশ্যটা। না, ক্ষমা করা যাবে না, এর প্রতিশোধ তাকে নিতেই হবে। কিন্তু কি করে? সময় লাগবে। কিন্তু কদিন? 2 দিন তো কেটে গেল। 7 দিন পর প্রকাশ আসবে, তার মধ্যে ওকে কাজ সারতে হবে। বিনায়ক সুযোগের অপেক্ষায় রইল। সুযোগ এসে গেল খুব তাড়াতাড়ি। একটা ঠিকে লোক ঘর মুছে দিত প্রফেসরের। হঠাৎ বিনায়কের কাছে এসে বলল যে নিতাইদা তাকে একবার ডেকেছেন। তখন বিকেল 5টা। বিনায়ক জানে সন্ধে 6টার আগে জুডোর চেন খুলে দেওয়া হয় না। তাই বেশ নির্ভয়ে নিতাইদার ঘরের দিকে গেল সে। দেখল খুব জ্বর নিতাইয়ের। জ্বরের ঘোরে প্রায় জ্ঞানহীন। বিনায়ক কাছে আসতেই নিতাই বলল, তোমাকে একটা কাজ করতে হবে ভাই। বাবুর ল্যাবরেটরিতে একবার যাও, দেখবে একটা তাকে অনেক ওষুধপত্র রাখা আছে। ওখানে দেখবে প্যারাসিপ বলে একটা ট্যাবলেট আছে। আমি তো উঠতে পারছি না, ওটা খেলে আমার জ্বর কমবে। তুমি শুধু একটু এনে দাও। তুমি শিক্ষিত ছেলে তাই বললাম, কাজের লোককে দিয়ে তো আর এসব হবে না। কিন্তু ঘর তো তালা দেওয়া, বলল বিনায়ক। নিতাইদার কথা জড়িয়ে আসছে। চোখ বন্ধ করেই বলল, রান্নাঘরে একটা চাবির আলমারি আছে, দেখো সেখানে দেখবে পেতলের একটা চাবি, সেটাই ল্যাবরেটরি ঘরের। যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। আজকে প্রফেসরের মিটিং আছে। বলেই গেছেন বিনায়ককে সন্ধ্যে 7টা নাগাদ যাতে গাড়ি নিয়ে এসে যায়। সুতরাং বিশেষ তাড়া নেই। নিজের বুকের শব্দ নিজে শুনতে পাচ্ছে সে। ভাবছে এমন সুযোগ বারবার আসে না। ল্যাবরেটরি ঘরের দরজা খুলে ওষুধের তাকের কাছে গিয়ে বিনায়ক দেখল একটা তাকে ওষুধ ভর্তি। সবকটা শিশির গায়ে ওষুধের নাম লেখা। দেখল, হ্যাঁ, আছে প্যারাসিপ ট্যাবলেট। হাত বাড়িয়ে সেটা নিতে গিয়ে চোখে পড়ল একটা শিশিতে ভর্তি ঘুমের ওষুধ। হঠাৎ বুদ্ধি খেলে গেল বিনায়কের মাথায়। ঘুমের ওষুধের শিশিটা পকেটে পুরে বেরিয়ে এলো ল্যাবরেটরি ঘরের দরজা বন্ধ করে। রান্নাঘরে সে দেখে এসেছে 1 প্যাকেট দুধ রাখা আছে সেখানে। ভাবল দুধটা কার জন্য তা কায়দা করে জেনে নিতে হবে নিতাইদার কাছে। নিতাই তখন জ্বরের ঘোরে। একটা ঘুমের ট্যাবলেট
আর গ্লাসে করে জল নিয়ে বিনায়ক মিষ্টি করে ডাকলো, নিতাইদা, হা করো, ওষুধ এনেছি। নিতাই হা করে ওষুধ খেল। ঠিক সেই মুহূর্তে বিনায়ক জিজ্ঞেস করল, নিতাইদা, একটা দুধ পড়ে আছে দেখছি, আমি কি জাল দিয়ে দেব? নিতাই জড়িয়ে জড়িয়ে বলল, ওটা জুডোর দুধ, 7টা নাগাদ খায়, আমি উঠে জাল দিয়ে দেব, ব্যাটা আবার ঠান্ডা না হলে খেতে পারে না। ঘড়িতে 6টা বাজে। বিনায়ক বলল, নিতাইদা, আমি বাবুকে আনতে যাচ্ছি, তুমি শুয়ে থাকো। নিতাই মাথা নাড়ল। বিনায়ক সোজা রান্নাঘরে গেল, গ্যাসে দুধটা জাল দিল, তার ভেতর ফেলে দিল গোটা 10 ঘুমের ওষুধ। ফ্রিজ খুলে দেখল একটা মাছের স্টু করা পাত্র। নিশ্চয়ই এটা প্রফেসরের। বিনায়ক একটা বাটিতে গোটা 6 ঘুমের বড়ি জলে গুলে স্টুয়ের মধ্যে ঢেলে দিল। পকেটে হাত দিয়ে দেখল গবেষণাগারের চাবিটা তার পকেটে ঠিক আছে কিনা। তারপর গাড়ি নিয়ে আনতে গেল প্রফেসরকে। গাড়িতে নিতাইয়ের কথা বলেই রেখেছিল বিনায়ক। প্রফেসর সব শুনে বললেন, দেখো তো কি মুশকিল, সব খাবার আবার গরম করো, এখন সব আমাকে করতে হবে। জুডোকে না হয় আমি খেতে দিয়ে দেবো, কারণ ও তো নিতাই আর আমার ছাড়া কারো হাতে খায় না, কিন্তু আমার খাবারটা কে দেয় বলো? বিনায়ক খুব মিষ্টি করে বলল, বাবু, আমি দিলে কি আপনি খাবেন না? কথাটার মধ্যে এমন কিছু ছিল যে প্রফেসর আর না বলতে পারলেন না। বললেন, বেশ, ফ্রিজ থেকে খাবার গরম করে না হয় তুমি দিও আমাকে, দেখবে ভাতও আছে, সেটাও গরম করে দিও। 7টা নাগাদ জুডো খায় আর আমি খাই রাত 9টায়, পারবে তো? নিশ্চয়ই স্যার, বাবু, ঠিক পারবো, আপনি একদম চিন্তা করবেন না। প্রফেসর বাড়িতে নেমে গেলেন। বললেন, বিকাশ তুমি এসো, তারা নেই, আমি জুডোকে খেতে দিয়ে লাইব্রেরি ঘরে থাকবো, দেখি নিতাইটা আবার কেমন আছে। বুকের মধ্যে যেন ট্রেন চলছে বিনায়কের। রাত প্রায় 8টা বাজে। জুডোকে দেখতে পেল না। পা টিপে টিপে নিতাইয়ের ঘরের দিকে গিয়ে দেখল লোকটা মরার মতো ঘুমোচ্ছে। জুডোর ঘরটা দেখা যায় দূর থেকে। প্রফেসর ওকে দুধ খাইয়ে চেন খুলে দিয়েছেন। তারপর তিনি ঢুকে গেছেন গবেষণাগারের মধ্যে। জুডো যে বাগানের দরজার কাছে এসে বসে ঝিমোচ্ছে তা তিনি ভাবতেও পারেননি। গবেষণাগারে একটা পার্টিশন করা। বিনায়ক যেতেই প্রফেসর বললেন, বলেছিলাম রাক্ষসে গাছদের দেখাবো, যাদের কথা তোমাকে বলেছি, এই দেখো সেই গাছ। বিনায়ক দেখল কি বিশাল পাতাওয়ালা সব গাছ, সব জীবন্ত। একটা গাছ তার বড় লম্বা পাতাগুলোকে নাড়াচ্ছে অস্থির হয়ে, যেন সাপের লেজ। আর ওগুলো বিশাল বিশাল গাছের পাতায় এক একটা কলসি, মুখগুলো খোলা। ওহ, এই তাহলে পিচার। বিনায়ক মনে মনে বলল, আজই তোমাদের লীলা শেষ হবে আমার হাতে। প্রফেসর বললেন, আজ মিটিং করে বড় ক্লান্ত হয়ে আছি, তুমি আমার খাবারটা আমার শোবার ঘরে নিয়ে এসো, শুধু স্টু আর 2 চামচ ভাত, দেখো পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, এ আর এমন কি কাজ। আপনি যান বাবু, আপনি ঘরে যান, আমি খাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আর শোনো, টেবিল থেকে একটা ট্যাবলেট তুলে প্রফেসর বললেন, এটা নিতাইকে খাইয়ে দিও, আর কাল সকালে তুমি ডক্টর মুখার্জিকে খবর দিও। সবকিছু মিটতে মাত্র আধ ঘন্টা লাগলো। প্রফেসর বললেন, যদি কিছু মনে না করো তো বলি, আজ রাতটা না হয় তুমি নিতাইয়ের কাছেই কাটিয়ে দাও, তারা নেই, খাওয়া দাওয়া করে এসো। বিনায়ক অবাক হয়ে গেল। লোকটা কত স্বার্থপর। একবার বলল না বাইরে খাবে কেন? নিতাই তো খাচ্ছে না, দেখো না ফ্রিজে কি আছে, যা আছে এখানেই দুটো খেয়ে নাও। বিনায়ক ভাবল, লাভটা তো তারই হলো, আর রাগ করে কি হবে।
রাত একটু গভীর হলো। প্রফেসরের ঘর থেকে এখন নাক ডাকার শব্দ আসছে। নিতাই অচৈতন্য, জুডো মরার মতো শুয়ে, কি জানি মরে গেল কিনা। এই তো সুযোগ। বিনায়ক রান্নাঘরে গেল। আগেই দেখেছিল সেখানে একটা ডাব কাটা কাটারি, সেটা নিয়ে নিল। তারপর পকেট থেকে গবেষণাগারের চাবিটা খুলে ভেতরে ঢুকল। ভয়ে আলো জ্বালতে পারছে না। হঠাৎ কেউ এসে পেছন থেকে তাকে ধরে ফেলে। হাতড়াতে হাতড়াতে এগোতে লাগলো বিনায়ক। অন্ধকারে বড় গাছগুলোর ছায়া দেখে তার ভয় করল। লম্বা লম্বা পাতা নাড়িয়ে গাছটা সাপের মতো লক লক করছিল। হাতের কাটারিটা শক্ত করে ধরে বিনায়ক সাপের লেজের মতো পাতায় মারল এক কোপ। অন্ধকার একটু সয়ে এসেছিল। বিনায়ক পরিষ্কার দেখল পাতার গা বেয়ে রক্ত পড়ছে। ভয় পেয়ে আরো জোরে মারতে লাগলো বিনায়ক। মেরেই চলেছে গাছের পর গাছ। প্রফেসরের উপর আক্রোশটা যেন ফুটে বেরোচ্ছে বিনায়কের হাতে। হঠাৎ গলায় একটা চাপ লাগলো বিনায়কের। সুযোগ বুঝে কখন গাছের লম্বা একটা পাতা ওর গলা চাপিয়ে ধরেছে। হাতের কাটারি দিয়ে ওটাকে কাটবার চেষ্টা করতে লাগলো বিনায়ক, কিন্তু পাছে গলা কেটে যায় তাই জোর করতে পারল না। হঠাৎ অক্টোপাসের সুরের মতো এক গাদা লম্বা পাতা এসে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তারপর ছুঁড়ে দিল বড় বড় কলসির দিকে। কলসিটা শিকার ধরার আশায় বেশ বড় হয়ে গেছে। বিনায়ক কিছু বোঝার আগেই কলসির মধ্যে গিয়ে পড়ল। কলসির ঢাকনাটা হয়ে গেল বন্ধ। একরকম লালা জাতীয় রস বেরিয়ে ওকে ডুবিয়ে দিচ্ছে জলের মধ্যে। বিনায়ক চিৎকার করতে গেল, কিন্তু শব্দ হলো না। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল বিনায়কের শরীর। অনেক বেলায় ঘুম থেকে উঠলেন প্রফেসর। দেখলেন নিতাই জুডো তখনও ঘুমোচ্ছে। বিনায়ককে তিনি তো নিতাইয়ের ঘরে থাকতে বলেছিলেন, তাকেও দেখতে পেলেন না। অথচ সদর দরজা ভেতর থেকে বন্ধ। তবে কিরকম যেন গোলমাল লাগলো প্রফেসরের। দৌড়ে গেলেন ল্যাবরেটরিতে। দরজা খোলা। ধরাস করে উঠল তার বুক। তার এতদিনের গবেষণা কি শেষ হয়ে গেল? দেখলেন মাটিতে রক্ত, পাশে পড়ে আছে একটা কাটারি। বুঝতে পারলেন একটু পরে বিকাশ তার ক্ষতি করতে এসেছিল। কিন্তু কেন? যাই হোক, সুখবর হলো গাছের তেমন ক্ষতি হয়নি। আবার ওষুধ পেয়ে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিকাশ এমন করলো কেন? উত্তরটা পেলেন 3 রাত পর। গবেষণাগারে কাজ করছিলেন প্রফেসর। হঠাৎ দেখলেন দরজার কাছে কে যেন দাঁড়িয়ে। ভালো করে লক্ষ্য করতেই চিনতে পারলেন এ তো সেই রুদ্রপ্রসাদ সেনের বখাটে ফেল করা ছেড়ে বিনায়ক। চিৎকার করে উঠলেন তিনি, এখানে কি করছিস? হ্যাঁ? অশরীরী বিনায়ক এগিয়ে এলো প্রফেসরের কাছে। বলল, প্রতিশোধ। আমার জীবনটা তুমি শেষ করেছো, তোমার জীবনটাও আমি শেষ করে দেব প্রফেসর। দেখলেন কাটারি হাতে ছুটে আসছে বিনায়ক। কিছু করবার আগে প্রফেসরের গলাটা কাটারির আঘাতে ঝুলতে লাগলো চোট খেয়ে। পরদিন সকালে পুলিশ গোটা বাড়ি ছেয়ে ফেলল। তাদের মনে একটাই প্রশ্ন, কে বা কারা এমন করে এই অমূল্য গাছগুলিকে কুটি কুটি করে কেটেছে? আর প্রফেসরকেই বা হত্যা করল কে? তবে কাটারিতে যে হাতের ছাপ পেল তা যে নিতাইদার নয় সেটাও পরিষ্কার করে জানিয়ে দিল তারা। সেই দিনই প্রকাশও এসে পড়ল। বিনায়কের ব্যাপারটা জানাজানি হলো প্রকাশের সাহায্যে। জীবিত অবস্থায় বিনায়ক যা করতে পারেনি, অশরীরী হয়ে সে তা করে দেখিয়েছে। প্রতিশোধ নিয়েছে প্রফেসর ও তার কাজগুলোর ওপর। তবে বিনায়কের মৃত্যুর কারণ আজও কেউ ধরতে পারেনি। শেষ হলো আজকের গল্প, গৌরীদের লেখা দানব। গল্পটা আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত
রক্তকালীর মাঠ এই বইটি থেকে। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।